অনেক সফল মানুষেরও যে জীবনে হতাশা আসেনি এমন ঘটনা কিন্তু বেশ বিরল। সেই ক্ষেত্রে বিভিন্ন সফল মানুষ এবং নানান রকমভাবে নানান কাজে জড়িত থাকা নানান অঙ্গনের প্রত্যেকটা মানুষ জীবনে হতাশা দেখেছেন এবং সেখান থেকে উতরে তারা একটা সময়ে সফলতা অর্জন করেছেন, এমনটাই আমরা জেনেছি, দেখেছি। এবং আজকের দিনে কখনো হতাশ না হবার একটা প্রয়াস নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। বিষয়টা কথায় কথায় বলেই দিয়েছি, কখনো হতাশ হইও না। এবং আজকের দিনে আমাদের সাথে ভীষণ সুন্দর এবং ভীষণ সুন্দর মনের মানুষ, সাথে অসাধারণ গায়কের দুজন মানুষ, আপনাদের ভীষণ পছন্দেরও মানুষ যুক্ত হয়েছে। তারা নিজেরা নানান গুণে গুণান্বিত তো বটেই, তারা এসেছেন একদম সংস্কৃতি মনা একটা পরিবার থেকে। তাদের পরিবারের সংস্কৃতি তাদের উপরও বর্ষণ হয়েছে এবং তারা বেশ গুণী দুজন মানুষ সময় দিচ্ছেন আজকে আমাদেরকে। বন্ধু হয়ে চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে প্রিয় ফারহিন খান জয়িতা আপু আছে, তিনি একজন সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত। আপু অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। তার পাশেই আছেন সায়ন্তনী তিশা। এর আগের বার যখন গল্প হয়েছিল তখন দেশ ছেড়ে দূর দেশে পাড়ি জমাচ্ছিলেন, এখন আবার 2 মাস হলো দেশে এসেছেন। তিনি একজন সঙ্গীত শিল্পী, অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। কেমন লাগছে আপু লেডিস ক্লাবে আসতে? সবসময় আসেন, কেমন লাগছে? অনেকদিন আগে এসেছিলাম, তখন ভালো লেগেছিল। আপনিই ছিলেন বোধহয় সেদিনও। ভালো লাগছে। বাহ, চমৎকার। এবং তিশা আপু, ওই যে যাবার বেলায় বিদায়, আবার আসলেন, ওয়েলকাম করছি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মজার একটা কানেকশন। আর আপনিও শেষবারও আপনি ছিলেন, এবারও আপনি। তো সেরকম, এই জন্য আমার মনে হচ্ছে বেশ একটা চমৎকার আড্ডা হবে। এবং তার আগে বন্ধুদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন এবং দুজন চমৎকার গানের মানুষকে গান নিয়ে নানান প্রশ্ন করতে পারবেন। 2-4টা গানের আবদার করলে তারা রাখেন কিনা সেটাও দেখার বিষয় আছে। আমরা একটু যদি জয়িতা আপুর কাছে আসি, এবং এখনকার গান নিয়েই তো জীবন, গানের ব্যস্ততা কেমন যাচ্ছে? গানের ব্যস্ততা যাচ্ছে মোটামুটি। এই পহেলা বৈশাখে অনুষ্ঠান করলাম, সামনে কিছু প্ল্যান আছে, নতুন 2টো গান রিলিজ করার প্ল্যান আছে। 25শে বৈশাখ একটা, আর একটা কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে একটা কাজের প্ল্যান হচ্ছে। জানি না শেষ পর্যন্ত হবে কিনা, মানে আপাতত এগুলো হচ্ছে আমার লিস্টে আছে আর কি, কাজের লিস্টে। বাহ, তাহলে গানের সাথে আসলে সময়টা আস্তে আস্তে চলেই যায়। গানের সাথে আবার একটু কবিতা যুক্ত হয়েছে, আজকাল কবিতা পাঠ করছি, তো সেটাও অনেক বেশি এনজয় করছি এখন। লেডিস ক্লাবের জন্য খুব ভালো, কারণ মাঝে মাঝে কবিতা শুনতে ইচ্ছে করে। এবং তিশা আপা আছে, এবং তিনি কিন্তু আমার মনে আছে যে পড়াশোনার কাজেই আসলে চলে যাওয়া না, তারপরে এখন আবার যখন এসেছেন, গানটা কি কন্টিনিউ করতে পেরেছেন এই মাঝের সময়টাতে? আমি যেখানে ছিলাম ওখানে গানটা কন্টিনিউ করেছি। ইনফ্যাক্ট ওখানে বেশ ভালো একটা গানের সার্কেলও তৈরি হয়ে গেছিল। আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের ফেসবুক থেকে শেয়ার করেছিলাম আমরা। বেশ কটা কনসার্ট হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু একটা পোলিশ মেয়ে চেলো বাজায়, ওর চেলোটার বয়স 100 বছর এবং ওর চেলোর আলাদা একটা পাসপোর্ট আছে, কারণ যেহেতু অ্যান্টিক, ওটা ফ্লাইটে নিতে হলে ওটার আলাদা করে চেক করে ঢুকাতে হয়, পাসপোর্ট দিয়ে ঢুকতে হয় চেলোটার। তো ও চেলো বাজিয়েছে, আর আমি আর ও একসাথে রবীন্দ্রনাথের পুরানো সেই দিনের কথাটা গেছিলাম। তো আমার কথা ছিল যে আমরা কেন শুধু সাদাদের গান গাবো, সাদারাও আমাদের গান গাবে। বাহ, এটা খুব ভালো একটা ভাবনা। এবং এই যে নিজের দেশকে যে কোনো জায়গায় গিয়ে উদযাপন করতে পারার যে ব্যাপারটা, সেটা বাঙালি হিসেবে বেশ গর্বেরও একটা ব্যাপার। আজকে আসার পরে একটা নতুন তথ্য এসেছে, এবং আমরা নাকি আপনাদের দুজনকে একসাথে ডাকার আগেও জানতাম না দুজনের একটা পারিবারিক সম্পর্ক আছে, এবং দুজন নাকি আমরা অবাক হলাম শুনে। হ্যাঁ, আমি ভেবেছি যে জানে বলেই হয়তো একসাথে রেখেছে। তো এটা একটু আমি সম্পর্কটা জয়িতাপুর কাছ থেকে একটু ভালো করে শুনি। আমার মা আর ওর মা হচ্ছে আপন চাচাতো বোন। ওকে, সো ওরা ফার্স্ট কাজিন, তাই তো? হ্যাঁ, তো আমরা আসলে খালাতো বোন। বা চমৎকার। এই যে খালাতো বোন হওয়ার কারণে দুটো পরিবারই, আমি জানি যে দুটো পরিবারই বেশ গানের সাথে সম্পৃক্ত, সংস্কৃতির সাথে সম্পৃক্ত। আমি যদি একটু মিতা হক ম্যামের কথা বলি, একজন 21শে পদকপ্রাপ্ত শিল্পী, যিনি 2020-এ সম্মাননা পেয়েছেন, এবং আমাদের বাংলাদেশের বেশ সেলিব্রেটেড একজন অ্যাক্টর খালেদ খান, তিনি একজন ডিরেক্টরও বটে। তো এই দুজন আপনাকে সংস্কৃতি অঙ্গনে আসার ব্যাপারে কিরকম অনুপ্রেরণা দিতেন? এটা আসলে খুব বলে কয়ে অনুপ্রেরণা দেওয়ার মতো একদমই না, এটা আসলে ওর জন্য যে আমার জন্য তাই। কারণ মানে যদি মার জার্নিটা বলতে চাই, তাহলে আসলে ওর পরিবার চলে আসে, কারণ আমার মার গুরু হচ্ছেন ওর নানু এবং ওর নানা ওয়াইদুল হক। ওয়াইদুল হক হচ্ছে আমার মার আপন চাচা,
আর নানু হচ্ছে মিনু নানু হচ্ছে চাচি। তো ওরা একসাথেই মানে ওদের সংসারটা একসাথেই ছিল, আমার নানা নানি এবং ওর নানা নানির। তারপরে ওখানে আমার মা যখন জন্মেছে ওইখানেই ওই পরিবেশেই বড় হচ্ছিল, এবং সেখানে আমার মনে হয় 5-6 বছর বয়সে মিনু নানুর কাছেই প্রথম তার হাতে খড়ি। তো ওটা তো মার জার্নি, ওটাও তাকে কেউ বলে কেউ করেন, ওই বাড়িতে গান হচ্ছিল দেখেই হচ্ছিল। আমার ব্যাপারটাও তাই, আমার বাড়িতেই গান হচ্ছে, বাড়িতেই নাটকের রিহার্সাল হচ্ছে, আমি যাচ্ছি বিভিন্ন জায়গায়। তো সবকিছু মিলিয়ে আসলে এটা খুব বেশি কি বলবো চাপিয়ে দেওয়ার কিছু না, এটা খুব সহজাতভাবেই আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে। ওই পরিবেশে থাকার কারণেই একসাথে দেখা যাচ্ছে যে এগুলো করতে আপনাদের আগ্রহ এসেছে। এবং হ্যাঁ, মানে এটা আসলে একটা অবধারিত বিষয় ছিল যে গান করব না, তা কি হয় নাকি। বাহ বাহ, সুন্দর। এদিকে অপলা ফারহাদ নাভেদ আপুর মায়ের কথা বলছি, তিনিও চমৎকার গান করতেন, সাথে সঞ্জিদা খাতুনের নাতনি আপু। তো কিছুদিন আগে উনি গত হয়েছেন, যেটা আমাদের জন্য ভীষণ, আমি বলবো সংস্কৃতি অঙ্গনের জন্য একটা দুঃখের বিষয়। তো তাকে আপনি পেয়েছেন, আপনি যেহেতু 2 মাস ধরে এসেছেন, ওনার গত হওয়ার ঘটনাটার সাথেও আপনি ছিলেন। তো অপলা ম্যামের যখন ক্যান্সার ছিল তারপরে নাকি নানুর সাথেই আপনার বেশি সময় কেটেছে। তো সেই সময়টা কেমন ছিল? নানুর সাথে স্পেশাল কোনো স্মৃতি যদি আমরা মনে করতে পারি। নানুর সাথে আসলে শুধু মা যখন মারা গেছে তারপরে না, আমার জন্মের পর থেকে মা তো ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল, প্রচন্ড ব্যস্ত থাকতো। তারপর এক সময় জাপানে চলে গেল পিএইচডি করার জন্য। পুরোটা সময় আসলে ওই ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টারে নানুর সাথেই বড় হওয়া। আর নানু আর আমার বাবা দুজন মিলে আমাকে টানা হেঁচড়া করে কোনো মতে বড় করার চেষ্টা করেছে। তারপরেও আসলে লম্বা সময় ধরে নানুর, যেহেতু ওই ছোটবেলা থেকে একটা বন্ডিং, ওই বন্ডিংটা থেকে গেছে। সবসময় নানুর কাছেই যেতাম, যে কোনো কিছু হলে নালিশ করার জন্য, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলে নানুর কাছেই নালিশ করতে হবে। আর কোনো কিছু নিয়ে আমি কনফিউজড, জানি না, মানে সলিউশন নাই, ওটাও নানুর কাছেই যেতাম যে কি করব। তো ওইভাবে বন্ধুত্ব হতে মানে বাড়তে 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 এক সময় আসলো যে মা মারা গেল। মা মারা যাওয়ার পরে যেটা হলো যে মানে আমি ওই যে বুঝে ফেললাম যে এই কটা মানুষ আসলে আমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কটা মানুষ আসলে আমার বেস্ট ফ্রেন্ড। তো তার মধ্যে নানু একজন ছিল। তো ওই নানুর চলে যাওয়াটা আসলে বিভৎস, মানে খুবই খুবই বাজে একটা সময় ছিল, এখনো আছে। মানে এখনো যে আমি রিকভার করেছি সেটা না, কিন্তু রিকভার যে করা যায় বা কিভাবে করা যায় বছরের পর বছর, ইনফ্যাক্ট দশক ধরে নানু আমাকে বিভিন্ন সময় ছোট ছোট জিনিস দেখিয়ে দিয়ে গেছিল, শিখিয়ে দিয়ে গেছিল। সেগুলো এখন সবগুলো ডটগুলো কানেক্ট করলে বুঝি যে আসলে এই মুহূর্তটার জন্যই নানু আমাকে প্রস্তুত করে রেখে গেছিল। সরি, আপনি স্মৃতি জানতে চেয়েছিলেন, আমি একটা স্পেসিফিক স্মৃতি বলতে পারছি না। একটা স্পেসিফিক স্মৃতি আসলে বেশ কঠিনও, এবং আমার মনে হয় হ্যাঁ, মা মারা যাওয়ার পরে আমাকে নিয়ে ভুটানে গেছিল নানু। নানুর তখন অলরেডি 80-র উপরে বয়স। তো হ্যাঁ, 80 বছরের একটা মহিলা তার নাতনিকে নিয়ে ভুটানে, দুজন মিলে ভুটানে ট্রিপে যাবে, এটা কেন? আর তখন আমার মাত্র মা মারা গেছে, আমার ভালোও লাগছে না, আমি কেন বেড়াতে যাব? যেটা এখন আমি বুঝতে পারি যে ওইটা আমার স্টেটাসেও লিখেছিলাম যে ওটা আসলে আনন্দ ভ্রমণ ছিল না, ওটা ছিল বিষাদ ভ্রমণ। আসলে বিষাদ থেকে বের হতে হলেও আসলে ওইরকম একটা মানে পৃথিবীর বিশালতার কাছে গিয়ে নিজেকে করে দিতে হয়। হ্যাঁ, তো ওইটা তখন নানু করেছিল, তখন বুঝিনি, ওটা এখন বুঝতে পারছি, এখন এটা আমার করতে হবে। কিছু খুনসুটিও তো সবসময় লেগেই থাকতো। তো এইরকম একটা আসলে পারিবারিকভাবে আমার মনে হয় যে এই শোকে কাটিয়ে ওঠার নয়, তবে ওই ছোটবেলার ছোট ছোট মোমেন্টসগুলো মনে করেই হয়তো একটু হাসি ফোটা মনের ভেতরে, এবং সেই সময়টাই আসলে। তো আজকে আমার মনে হয় যে আমাদের যত বন্ধুরা আছেন তারাও এই দুজন সেলিব্রেটেড মানুষ, যাদেরকে আসলে খুব কাছে থেকে আমরা পেয়েছি, এবং যাদের কাছ থেকে আজ তাদের পরিবার থেকে শিখে আসা এবং গানের কিছু কথা অবশ্যই জানবো। এবং আপনারাও জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে এসে আমাদের সাথে অবশ্যই কথা বলবেন। তো জয়িতা আপু, শুধু গানই কি করা হয়েছে নাকি অন্য দিকেও নাচ কিংবা নাচের দিকে অন্য দিকে ফোকাস করা ছিল? আমি আসলে ভর্তি হয়েছিলাম ছায়ানটে নাচে। হ্যাঁ, তো নাচে ভর্তি হয়েছিলাম, পরে আমার পায়ে একটা সমস্যা হচ্ছিল ওই সময় হাঁটতে, তো তারপর একটা ব্রেক পড়ে গেল। কিন্তু মানে আমি গান, মানে আমার গলা একটু সুর টুর আছে, মানে লোকজন বলতো, তো সবাই ভাবতো যে ও গানই করবে, কিন্তু আমার গানের ব্যাপারে কেন জানি ইনিশিয়ালি খুব একটা আগ্রহ ছিল না আমার, বরং নাচে, অভিনয়, বাবার রিহার্সালে যেহেতু আমার প্রচন্ড যাওয়া হতো, তো আমার অভিনয় অনেক বেশি আকর্ষণ ছিল। কিন্তু সামহাও হয় না যে একটা সময় যত বড় হচ্ছি আস্তে আস্তে আমি একটু
গানটা বুঝতে শুরু করেছি, কথাটা বুঝতে শুরু করেছি, আমি আস্তে আস্তে ইনভলভড হওয়া শুরু হলো আর কি আমার গানের প্রতি। এটার পেছনে আমার স্কুলেরও একটা বিশাল ভূমিকা আছে, আমাকে জোর করে বিভিন্ন অনুষ্ঠানে নাম লিখিয়ে দিত, তারপরে কোনো কম্পিটিশনে নাম লিখিয়ে দিত আমার টিচাররা। তো ওইটার একটা বিশাল ভূমিকা আছে আসলে আমি গানটা নিয়েই সিরিয়াস হওয়ার ব্যাপারে। এখন যে ছবি আঁকছি সেটা বল। ও আমি বোনকে ডেকে ভালো হয়েছে, নতুন নতুন নানান কথা জানছি। আচ্ছা ওই গান তো গেল, নাচটা হলো না শেষ পর্যন্ত, একদমই হলো না। গান করতে করতে কিন্তু আমার যেটা খুব নিজের ভালো লাগার বিষয় ছিল সেটা হচ্ছে আবৃত্তি। ওটার কারণ হচ্ছে আমার বাবা একটা চর্চা শুরু করেছিল আমি যখন 3-4-এ পড়ি, তখন 2-3-4 এই সময়টাতে ওই প্রতিদিন রাতের বেলার গীতবিতান খুলে একটা গান আবৃত্তি করতে হবে। মানে তার একটা, এটাও ওয়াহিদুল হক থেকে আসা একটা মানে আমার বাবা উনারও ছাত্র ছিলেন, তো গানটা বলতে পারতে হবে, গানটা শুধু গাইলেই হবে না, সুরটা বাণীটা বুঝে গাইতে হবে। তো ওই ফিলোসফি থেকে সে, তার মনে হয়েছে যে তার মেয়েকে সে গানটা আগে মাথার মধ্যে ঢুকাতে হবে, কথাগুলো কি, বাণীটা কি। তো ওই যে চর্চাটা শুরু হয়েছিল আমার একটা ভীষণ প্যাশনের জায়গা আবৃত্তি, যেটা আমি এত বছর পরে এই বছর আমি প্রথম একটা অনুষ্ঠান করেছি যেখানে আমি গান এবং আবৃত্তি করেছি। বাহ, হ্যাঁ, এটা আমাদের দেখা। ছবি আঁকার ব্যাপারটা পরে আসতেছি। ছবি আঁকার ব্যাপারটা এখনই যেহেতু আসলে একটু ছোট করে শুনেও নেই। ছবি আঁকাটা হচ্ছে যে আমার ভয়ঙ্কর ডিপ্রেশন, আমি ডিপ্রেশনের রুগী একদম, মানে আমি ডাক্তার দেখাতে হয় আর কি আমার। তো আমাকে বলা হলো যে কি করলে তোমার ভালো লাগবে, একটু তুমি ভেবে দেখো, তোমাকে রং তুলি নিয়ে নাড়াচাড়া করলে ভালো লাগবে। তা আমার যে বলা সেই কাজ, আমি সাথে সাথে কিনে 2 মাস টানা ছবি এঁকেছি, সারাদিন ছবি এঁকেছি। ওইটাও একটা পাগলামি আসলে, অলমোস্ট 50টা ছবি এঁকেছি 2 মাসে। বাহ, একটা এক্সিবিশন কবে সেটা বলো। হ্যাঁ, এক্সিবিশন তো ওরা দরকার বলছে এক্সিবিশন করতে, কিন্তু আমার কাছে তো ওগুলো কিছু অখাদ্য। না না, আমরা শুধু জয়িতাকে ভালোবেসে করে। আমরা যেতে চাই, আমরা যাবো, যে আমরা কথা দিলাম, ঠিক আছে? তাহলে এক্সিবিশন বন্ধুদের ডাকবো, ছোট্ট করে এসে তোমরা এসে বদনাম করে যাও। আমরা শিওর যে আমরা সেটা এনজয় করবো, এবং 50টা ছবি আরো 20টা চাই কদিনে, আরো 20টা এসে যায়। হ্যাঁ, তো আমরা এসে কিনে নিয়ে যাব, যাতে করে আরো ইন্সপায়ার্ড হলাম। থ্যাংক ইউ। ঠিক আছে। এদিকে তিশাপুর একটা চমৎকার ব্যান্ড ছিল, এদিকে এখন হলো আমেরিকাতে, যেহেতু এখন ইউএসএ তে থাকা হয়, রাইট? না না না, আমি ছিলাম স্পেনে। ও, স্পেনে থাকা হয়, এখন থাকছি না, স্পেনে এমবিএ করতে গেছিলাম, শেষ করে চলে এসেছেন। তাহলে আর যাওয়া হচ্ছে না, আমাদের দেশের মানুষ দেশে ফেরত পেয়েছে, যাব, ঘরের মেয়ে ঘরে ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঘরের মেয়ে ঘরে ফিরে পেয়েছি। আমরা খুব খুশি যে বাংলাদেশে ইংলিশ গান এবং ইংলিশ ব্যান্ড নিয়ে আসলে খুব একটা কাজ হয় না। তো সেই ক্ষেত্রে এখন সেটা নিয়ে কেমন মানে প্রজেক্ট সামনে আছে, কি কাজ সামনে আছে মনে হচ্ছে? একটা নতুন গানের কাজ চলছে, যেটা আমি বার্সেলোনায় বসে লিখেছিলাম, কিন্তু যেহেতু আমার ব্যান্ডমেটরা এখানে একসাথে বসে কম্পোজ করা বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোথায় কি বসবে ওগুলো ঠিক করা হয়নি, ওইটা নিয়ে মাত্র কাজ শুরু হলো, ভালোই মজা লাগছে। আর আমার সবসময় একটা কি বলে এটাকে, মানে রিগ্রেট ছিল যে আমি কখনো রোমান্টিক গান লিখতে পারি না, লাভ সং লিখতে পারি না। তো এটা হচ্ছে লাভ সং এর বেশ কাছাকাছি। তাহলে স্পেন গিয়ে কিছু লাভ থিম মাথায় এসেছে, এটা একটা ইন্সপিরেশন, বসতে হবে এটা নিয়ে। ওকে, হ্যাঁ। তো এই স্পেন মাথায়, আসলে স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, সেখান থেকেও মানে আসলে ওই যে নেচার আর লাভ একসাথে মিলে কিছু একটা হতেই পারে, সেগুলো নিয়ে শুনবো অবশ্যই। একটা বিরতির সময়ও হয়ে গেছে, অবশ্যই আরো অনেক গল্প হবে, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের আড্ডায়। দুজন চমৎকার মানুষ আছেন যাদের কাছে আসলে গল্পই শুনতে বেশি ইচ্ছে করছে, গানের মানুষ হলেও তাদের কাছে মনে হচ্ছে গল্প শুনতে শুনতেই সময় কেটে যাবে। তো লেডিস ক্লাবের বিশেষত্ব এটাই, আমরা আড্ডা দিতে ভালোবাসি, নারীদের সম্পর্কে জানতে ভালোবাসি, এবং নারীরা বিভিন্ন জায়গায় খুব সেলিব্রেটেড কিছু কাজ করছেন, সেটা আসলে বেশ চমৎকার লাগে আমার। তো সেই ক্ষেত্রে আপনারা যেখানেই আছেন না কেন, যেখানেই বসে আছেন না কেন, স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের কাছে এসে গল্প করবেন অবশ্যই। এই পর্যায়ে একটা বলেছিলাম যে আপু শেষের দিকে জ্বালাবো, কিন্তু শুরুর দিকে একটু জ্বালানো যায় কিনা? কথা একদম শেষের দিকে কথা নষ্ট হবে না, কিন্তু আজকে না, তিশা আপু যে গান করবে না সে আগে থেকে বলেছে, তো কেন করবে না এটা জানি না। হ্যাঁ, এটা একটু ডিসকাস করেন তো বিষয়টা। মানে এইটা কি ধরনের কথা, মানে সুর নাই, সুর নাই, নতুন একটা গান আসছে, সেটার জন্য শি সেভিং হার ভয়েস।
যে নতুন গানটার জন্য এখন একটা মেডিটেশন চলছে, এটা হতে পারে। জানতে চাই আপুর ডিপ্রেশনের প্রসঙ্গটাই ছিলাম, একটু আসতে চাই তিশা আপুর, যে আমি জানি যে লাইফ তো স্মুথ হয় না, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, তো আপস অ্যান্ড ডাউনস ছিল। তো সেই সময়টা যদি একটু জানতে চাই যে কোনো সময় যদি মন খারাপ হয় এবং কখনো মনে হচ্ছে না আর কাজই করতে পারছি না, কাজেই যাব না, সেই সময়টা থেকে উঠে আসার যে প্রসেসটা, হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? আমারটাই ঠিক উল্টাটা আসলে। আমার যখন জীবনে খুব বড় কোনো সমস্যা হয়, আমি ওই বা খুব বড় কোনো হার্ট ব্রেক, ওখান থেকে আমি পালানোর চেষ্টা করি। ওটা ওই যে ও বলবে ভালো যে হেড অন, মানে ফেস করতে হয়, ওটার মধ্য দিয়ে যেতে হয়, আমি ওটা করি না। আমি এটা খুবই মানে ইল অ্যাডভাইস একটা, এটা একদম সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সিলর ওরাও বলেন এটা করা যাবে না, এটা ফেস করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি ফেস করি না, আমি হচ্ছে পালানোর মানুষ। এবং আমি যখনই এরকম কিছু হয় আমি একদম পাগলের মতো কাজে ঝাঁপিয়ে পড়ি, যেই কারণে ওই মা মারা যাওয়ার পর খুব দ্রুত কিছু ওই যে ধাপ 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 করে প্রমোশন হয়েছিল, স্যালারি ইনক্রিমেন্ট হলো, কারণ আমি দিন রাত 24 ঘন্টা কাজ করতাম। আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করতাম, 4 ঘন্টা ঘুমাতাম। তো এটা আসলে খুব আনহেলদি, কিন্তু আমি এখনো ওই ফেজটার মধ্যেই আছি। নানু মারা গেল, আমি মানে একটার পর একটা কিছু না কিছু করার চেষ্টা করে যাচ্ছি। ইউ ইউজ ওয়ার্ক অ্যাজ দ্য ডিফেন্স প্রসেস। হ্যাঁ, কিন্তু এটা নট নেসেসারিলি হেলদি। কিন্তু এটা ছাড়া আসলে ওই যে ফেস করা বা আসলে এটার মধ্য দিয়ে যাওয়ার জন্য কিছু টেকনিক আছে, যেটা নানুও আমাকে শিখিয়েছিল, যেগুলো তখন বুঝি না এখন বুঝি। ওগুলো কি বলবো নাকি ওগুলোতে পরে আসবো? না, শুনি। আচ্ছা, লেখাটা খুবই বড় একটা কাজের জিনিস, যেটা এগেইন কাউন্সিলররা অ্যাডভাইস করে যে লিখে ফেলতে, মনে যা আসছে মনের কথাগুলো লিখে ফেলতে, চিঠি আকারে লিখতে, যাকে বলতে ইচ্ছা করে তার কাছে, মানে চিঠি পাঠানোর দরকার নেই, লিখে ফেলা, জার্নাল মেনটেন করা, দুঃখ, রাগ, অভিমান যা আছে, অভিযোগ সব লিখে ফেলা। লিখে ফেলা মানে কিন্তু বের করে দিলাম, ইটস আউট ইন দ্য ইউনিভার্স। ওটা খুব বড় একটা কাজে লাগে। আরেকটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা আমার ক্ষেত্রে ছিল নাচ। সবসময় আমি ছোটোবেলা থেকে যেহেতু নাচ শিখেছি, নাচলে মনটা ভালো হয়। মানে অফকোর্স মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কিন্তু যে এন্ডোরফিন, তারপর কি সব জানি হরমোনস সিক্রেশন হয়, যেটার জন্য আসলে মন খুব ভালো হয়। এটা জাস্ট হাঁটা হতে পারে, যারা জিমে যেতে পছন্দ করে জিম হতে পারে, যোগা হতে পারে, মার্শাল আর্টস হতে পারে, সেলফ ডিফেন্স হতে পারে, যে কোনো কিছু মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আসলে ওটা একদম মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে মন ভালো করে দেয় হাফ অ্যান আওয়ারের মধ্যে। আরেকটা হচ্ছে মিউজিক। মিউজিক আসলে আমি জানি না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, কিন্তু মিউজিক তো আসলে আমাদের জন্য এত সিগনিফিক্যান্ট যে মিউজিক ছাড়া জীবন কল্পনা করতে পারি না। আর ওই দুঃখের সময় আসলে মিউজিকটা বিশাল একটা বড় সাপোর্ট আমাদের জন্য। একেবারে, যেমন আমাদের খারাপ লাগলে আমরা কিন্তু গান শুনেই অনেকটা বেটার হয়ে যাই। তো সেই ক্ষেত্রে যারা গাইতে জানেন তাদের জন্য গাওয়াটা মেডিটেশনের মতো হয়তো কাজ করেন। সেই ক্ষেত্রে আপু বলছিলেন যে আপু ডিপ্রেশনের পেশেন্ট এবং বিং অন আ টিভি, এটা ওপেনলি বলতে পারে, এটা আমি বলবো যে বলাই উচিত আমার মনে হয়, কারণ আমরা এটা নিয়ে আসলে একদমই মাথা ঘামাই না। মানে আমার সবচেয়ে কাছের মানুষগুলোই হয়তো ডিপ্রেশন, মানে ডিপ্রেশন না পড়ার কি আছে এই ধরনের প্রশ্ন মনে শুনেছি, যে ধুত কি এত ভাবার কি আছে। কিন্তু এটা তো আসলে এটা তো আসলে অসুখ, এটা থেকে আসলে বের হওয়ার অনেক প্রসেস আছে। সেটা আসলে বললেই এখন আমার সুইচ অন হয়ে যাবে, আমার মুড ভালো হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না একদমই। আমার জীবনে তো আসলে অনেক রকম ধাক্কা আছে। আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, আমার হাতের উপরে অনেক মানুষের মৃত্যু হয়েছে, আমার দাদার মৃত্যু হয়েছে, আমার নানির মৃত্যু হয়েছে। তো মৃত্যু তো আসলে অনেক বড় ঘটনা। আর তার মধ্যে আমার সবচাইতে কাছের সব মানে আমার সবচাইতে মানে আমার সবগুলো মানুষই চলে গেছে, আসলে কেউই নেই। তো সেই জায়গা থেকে এইটা একটা ডিপ্রেশন। এর পাশাপাশি তো আসলে দৈনন্দিন জীবনে নানান অপ্রাপ্তি, এইটা নিয়ে সমস্যা, সেটা নিয়ে সমস্যা, এগুলো লেগেই থাকে। তো আমি রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে মা চলে যাওয়ার পরে, মা চলে গেছে বোধহয় 21-এ মারা গেল। তো প্রথম 2 বছর আমি ওর মতো পালাচ্ছিলাম। আমারটা আরও ভয়ঙ্কর ছিল যে আমি মার রুমে যাচ্ছি না, মার কাপড় ধরছি না, মার ছবি দেখছি না, মার গান শুনছি না। কোনোভাবে ফেসবুকে মেমোরিজে মার ছবি চলে আসে, সাথে সাথে স্ক্রল করে বেরিয়ে গেলাম ওখান থেকে, এবং আলাপ উঠলে খুব হালকা আলাপ করে বেরিয়ে যাচ্ছি। তারপরে আমি হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি কোভিডের সময় স্পিরিচুয়ালিজম নিয়ে বিভিন্ন মানে আছে না নানা রকম জার্নাল মানে আসে ফেসবুকে, এটা সেটা। তো একটু পড়তে পড়তে সেখানে আমি আসলে একটা লাইন পড়েছিলাম যে ইউ হ্যাভ টু গো থ্রু দ্য পেইন যদি তুমি হিল করতে চাও নিজেকে। আমার একদম সাডেনলি মানে আমি শুয়েছিলাম, আমার জাস্ট মনে হলো এই কথাটা। আমি উঠলাম, উঠে প্রথম কাজ করলাম মার হারমোনিয়ামটা নিয়ে আসলাম, ধুলো পড়া ছিল সেটাকে মুছে খুলে আমি একটানা বসে 10টা গান করলাম।
আমার রুমে একটা বড় টেলিভিশন আছে, সেখানে মার একটা ছবিওয়ালা ইউটিউবের একটা ভিডিও ছেড়ে আমি জাস্ট 1.5-2 ঘন্টার একটা সেশন দিলাম আর কি মাকে নিয়ে। তারপর আস্তে আস্তে মার ঘরে গেলাম, কাপড় ধরলাম, মার পারফিউমগুলো একটু মানে আস্তে আস্তে আমি ঢুকলাম। এবং এটাতে কি হলো যে এই কষ্ট তো যাবে না জীবনেও যে মা নাই, কিন্তু তারপরও কোথাও গিয়ে আসলে এই যে একটা অ্যাকসেপ্টেন্স, এই যে আমি সারেন্ডার করে ফেললাম যে হ্যাঁ এটা আমি মেনে নিয়েছি এবং এটা একটা স্বাভাবিক বিষয়, মৃত্যু একটা স্বাভাবিক বিষয়, এইটুকুন তো অ্যাটলিস্ট হলো। একদম। তো এটা হচ্ছে এখন আমার প্রসেস। এবং আমি পরে যখন আমার যিনি কাউন্সেলিং করেন উনিও আমাকে আসলে বললেন যে তুমি একদম ঠিক কাজটি করেছো। এবং এর পাশাপাশি ও যেটা বললো যে ফিজিক্যাল এক্সারসাইজের কথা আমাকে সাজেস্ট করেছে উনি, যে তুমি তোমার নাচতে ভালো লাগলে নাচো, যেটা করতে ভালো লাগে একটু লাফালাফি করো, একটু অ্যাক্টিভ থাকা, বডিকে অ্যাক্টিভ রাখা, এবং তাতে ওই যে ভালো ব্লাড সার্কুলেশন হয়, তো সেটা আসলে কাজে করে। এবং আই হ্যাভ সো মাচ লাভ ফর ইউ আফটার লিসেনিং টু দ্যাট। কারণ আমরা আসলে খুব ছোট ছোট ঘটনায় অনেক সময়ই ভেঙে পড়ি, যেমন একটা কাজ হচ্ছে না, একবারেই মনে হচ্ছে যে না হবে না আমাকে দিয়ে, এরকম করেই আসলে থেমে যায়। এখন you just said you have nothing left এরকম একটা সময়, and still you're smiling all the time, so that takes courage. আমি এটা আরেকটা জিনিস যোগ করি, এটাও আসলে মাকে টেনেই বলতে হবে। আমার মার 2018-তে একবার সে লাইফ সাপোর্টে গেছিল, মানে তার তো ডায়ালিসিস চলছিল অনেকদিন, তো লাইফ সাপোর্টে যাচ্ছে, মানে লাইফ সাপোর্টে গেলে আমরা সবাই কি ভাবে যে মারাই বোধহয় যাবে আর বোধহয় ফিরবে না, তো সেই জায়গা থেকে সে 4 দিন পরে ব্যাক করেছিল, তারপরে উনি 21-এ মারা গেছেন। যাই হোক, তো ওই যেদিন উনি ব্যাক করেছেন, উনি কথা বলতে পারছেন, নল ঢোকানো ছিল, যেদিন উনি প্রথম কথা বললেন, ফার্স্ট কথা আমার সাথে, জয়িতা বেঁচে থাকা যে কি সুন্দর, তো ওই কথাটা আসলে আমি বেঁচে থাকতে হবে ঠিক মতো। বাহ, চমৎকার। এদিকে তিশাপুর কাছেও যদি এই যে লাইফ ফিলোসফি নিয়ে জানতে চাই, যে হোয়াটস ইউর লাইফ মোটো, হোয়াট ডু ইউ সে টু ইয়োরসেলফ অল দ্য টাইম? আমার জন্য হ্যাপিনেস, মানে এনিহাউ আই হ্যাভ টু বি হ্যাপি অ্যাট এভরি মোমেন্ট, যাতে করে আমি যেই দিন মারা যাব সেদিন যখন আমি পেছন ফিরে তাকাবো মনে হবে যে এই ছোট 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 1 কোটি হ্যাপিনেস বা সুখটা একসাথে মিলেমিশে একটা সুখী জীবন ছিল। জীবনটা কিন্তু আসলে সুখী না, অনেক কিছু হতে থাকে, অনেক মানুষ ছেড়ে চলে যায়, এই যে অপ্রাপ্তির কথা বললো, কত কিছু হতে পারতো আমার জীবনে, কিছুই হলো না, কিন্তু তার মধ্যেও এক একটা সেকেন্ডে যদি আমি ছোট্ট ছোট্ট কিছু করে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি, শেষ সময় গিয়ে আসলে পুরোটা মিলে একটা বিশাল হ্যাপিনেসের স্ল্যাব হবে। তো আমার মোটো হচ্ছে এভরি মোমেন্ট ট্রাই টু বি হ্যাপি। একদম, মানে যদিও এই প্রশ্নের উত্তরটা খুব সহজ না, তারপরও প্রশ্নটা করতে খুব সহজ, সেটা হলো কি আপনাকে সুখী করে, কি আসলে এভরিথিং। আমি আবার ওদিক দিয়ে খুব ইজি গোয়িং, আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, আমার জীবনে কখনো করিনি এরকম জিনিস করতে খুব ভালো লাগে, এবং জীবনে করিনি এরকম জিনিসের সংখ্যা প্রচুর, কোটি কোটি। আমি কখনো স্কিইং করিনি, ওই যে বরফের মধ্যে, স্নোবোর্ডিং করিনি, আইস স্কেটিং করিনি, এরকম নতুন জিনিস করতে ভালো। আমি করতে গেলে 10 বার আছাড় খাবো, কিন্তু করতে মজা লাগবে। যদি বাস্কেটবল না খেলে থাকতাম, যেদিন আমি প্রথম বাস্কেটবল খেলেছিলাম, খেলতে ভালো লেগেছিল। আমি এখন ওই যে আমার বন্ধু বান্ধবরা যে গিটার টিটার নিয়ে কাজ করে, আমি তো গিটারের কিছুই পারি না, বুঝি না, তারপরেও যে আমি ওই বেসিক কর্ডগুলো বাজাতে পারি, কারণ ওইটুকু দেখতেও ভালো লেগেছে, মানে ওইটুকু নতুন করে শিখতেও ভালো লেগেছে। মানে প্রো বা আমি বিশাল মিউজিশিয়ান একদমই ব্যাপারটা সেরকম না, কিন্তু নতুন যে কোনো কিছু করে ওইখান থেকে একটা হ্যাপিনেস নেওয়াটা খুবই রিফ্রেশিং। আসলেই তো তাই, এবং নতুন কিছু করার সময়ের যে একটা অ্যাড্রেনালিন রাশ শরীরের ভেতর, সেটাও আসলে বেশ চমৎকার। তো সেদিকে একটা কোনো ইনস্ট্রুমেন্ট যেটা এখনো শেখা হয়নি জয়িতাপুর, এরকম কিছু আছে? আমি ইনস্ট্রুমেন্টে বাজাতে পারি না, আমি হারমোনিয়াম বাজিয়েও গান করি না। আমি বেশিরভাগ অনুষ্ঠানে যদি বলে যে হারমোনিয়াম তবলা থাকবে, আমি বলি আমি শুধু তানপুরায় গাইবো, ওই মোবাইলে তানপুরা ছেড়ে গিয়ে দিই, আমি পরে যদি কেউ থাকে বাজিয়ে দেয় সে বাজিয়ে দেয়। তবে আমি পিয়ানো শিখবো বলে সিদ্ধান্ত নিয়েছি, আচ্ছা, তো সেটার একটা মাথার মধ্যে ঘুরছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো শোয়ের পরে। ঠিক আছে। তিশা আপু তো পিয়ানো বাজাতে পারে? আমি কিচ্ছু পারি না, তাই? এই যে গুড ফর নাথিং তো একদমই লিটারালি, মানে আমি হচ্ছে ওই যে নতুন কিছু করে করে মজাটা নেব, কিন্তু নতুন কিছু একটা ধরে রেখে সারা জীবন করে আমি ওই যে কি জানি বলে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, হ্যাঁ
আচ্ছা, মাস্টার অফ দুই গুণী বোন এসে বলছে তারা দুইজনই মাস্টার অফ নান, তারা কিছুই জানে না। আমরাও আসলে ওই যে পেড়ে পেড়ে না জানার একটা জার্নিতেই আছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারাও এসে আপনাদের গল্পগুলো আমাদেরকে বলবেন, আপনাদের কথাও আমরা জানতে আগ্রহী। ছোট্ট একটা বিরতির পর এসে সবার সাথে আড্ডা হবে, সাথেই থাকুন। ছোট ছোট অনেক বিষয় তো আসলে আমাদেরকে সুখ খুঁজে এনে দিতে পারে, ওই সুখ খোঁজার চোখটা বা মনটা নাকি থাকতে হয়। তো সেই ক্ষেত্রে কখনো হতাশ যদি হতে না বলি, এই কথাটা তো খুব সহজ না। হতাশা যখন এমন করে চলে আসবে তখন আসলে যা কিছুই করেন না কেন কোনোভাবে আসলে হতাশাকে আটকানো যায় না। সব থেকে বড় ব্যাপার যেটা, হতাশা থেকে উতরে আসার যে প্রসেসটা, সেটা হয়তো জানতে হয়। সেই ক্ষেত্রে অনেক বন্ধুরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের জীবনেও যদি কখনো কখনো হতাশা এসেছে, আমি নিশ্চিত যে তারাও হতাশাকে উতরেই যার যার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে যাচ্ছেন। সেদিকে অবশ্যই সুরমা আপু আছেন আমাদের সাথে, আরেকজন আছেন আমাদের সাথে ঝুমুর আপু আছেন, হাসিনা আপু আছেন, আমাদের রুমি আপু আছে। তো সেই ক্ষেত্রে সবার আগে সুরমা আপু যেহেতু ওই কোনায় আছেন, তাকে দিয়ে শুরু করি। আপু, হতাশা কাটিয়ে ওঠার বিষয়টা, সেটাই আসলে প্রত্যেকের কাছে আজকে জানতে চাই। আপু আনমিউট করেন। সব এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্টুডিও সব আপুদেরকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আপু, হতাশা জিনিসটা যখন চলে আসে, কারণ আমাদের এই বয়সে আমার মা বাবা হারিয়েছি বা খুব প্রিয় কাছের মানুষদেরকে হারিয়ে ফেলছি। ধরতে গেলে নাই একদম আপন কাছের মানুষগুলা, শুধু ছেলে হাজব্যান্ড এগুলি আছে, বা যাদের দ্বারা মানে স্বাভাবিকভাবে চলাফেরা ওই লোকগুলোই নাই। তো এগুলি যখন মনে হয়ে যায় তখন এই হতাশা কাটায় ওঠা খুব কষ্টদায়ক হয়ে যায়। তখন হয়তো কিছুক্ষণ হারমোনিয়াম নিয়ে বসি, কিছুক্ষণ গান নিয়ে বসি, অথবা যখন দেখি যে গানও হচ্ছে না তখন খুব কাজের মধ্যে ডুবে যাই, খুব ব্যস্ততার মধ্যে ডুবে যাই। এভাবেই নিজেকে কাটায় ওঠার চেষ্টা করি। আর আমি বুঝি যে আমাকেও বাঁচতে হবে, খুব আনন্দের মধ্যে থাকতে চাই, এনজয় করতে চাই জীবনটা, বাকি জীবনটা যে কদিনই বাঁচি। মরেতে যাব আমরা সবাই আগে আর পরে, কিন্তু যে কটা দিন বাঁচি কটা দিন যাতে আনন্দের মধ্যে থাকলে হয়তো শরীরটা ভালো থাকবে, সেই চেষ্টা। অনেক অনেক ধন্যবাদ সুরমা আপু। এবং আমি খুব মাঝে মাঝে একটু এনভিয়াস হওয়াই বলা যায়, যে আমি খুব আসলে একটু হালকা এনভিয়াস ফিল করি যারা আপনারা গান গাইতে পারেন এবং হারমোনিয়াম ধরতে পারেন। কারণ আমি যখন মন খারাপ থাকে আমি কিছুই করতে পারি না, আমার সব যত রকম যা গুণ আসলে মনে করি আছে সেগুলো সব গায়েব হয়ে যায় কীভাবে যেন, আর আমি কাজকর্ম পারি না। নতুন বন্ধু ঝুমুর আপু যুক্ত হয়েছেন, খুব সুন্দর একটা পর্দা দেখতে পাচ্ছি ওনার বাসায়, একদম মেলি আলাপ। ঝুমুর আপু একটু আনমিউট আনমিউট করেন। হ্যাঁ, তারপরে আমাদেরকে জানান যে খারাপ সময় উতরে ওঠার গোপন রহস্যটা কি। আপু আসসালামু আলাইকুম। জয়িতা আপু আর তিশা আপুর কথা শুনলাম খুব মন দিয়ে, খুব ভালো লাগলো। আসলে যতই সমস্যা হোক না কেন, এগুলো আমাদের আত্মবিশ্বাস, ধৈর্য ধরে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে, তবেই তো আমরা সফলতা পাবো, তাই না আপু? আমি সংক্ষেপেই বললাম, আসলে আমি ভালো করে বলতে পারি না আপু। আপনি তো নতুন বন্ধু, কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা শুনি। জি আপু, আপনি কোন এলাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে? ও আপু আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, 4 নম্বর সেক্টর থেকে, 4 নম্বর সেক্টর থেকে বলছি আপু। আমি ফুড নিয়ে কাজ করি। আচ্ছা, মূলত আমি কেক নিয়েই বেশি কাজ করছি। ঠিক আছে, তাহলে খুব জলদি আমরা কেক খাবো সেই প্রত্যাশায় আমরা থাকলাম। ঝুমুর আপু অনেক ধন্যবাদ। রুমি, ঠিক আছে, আমরা রুমি আপুর কাছে আসি। রুমি আপু গান গাইতে পারে, তিনি ছায়ানটের ছাত্রী এখনো, এবং তিনি এখনো প্র্যাকটিসিং আছেন। রুমি আপুর কাছে একটু শুনি যে গান আসলে কিভাবে হতাশা থেকে দূরে রাখে। হতাশার কথাটা পরে বলি, আগে শুভেচ্ছা জানাই আমার দুই আপুকে। দুইজনে বসে আছেন মঞ্চে, আমি আসলে ওনাদেরকে দেখেই ঢুকে পড়লাম। একদিন ছায়ানটে ঘুরতে ঘুরতে দেখি জয়িতা আপু, তো জানলাম যে খালেদ খানের মেয়ে। হ্যাঁ, মিতার মেয়ে উনি। আমি একটু পিছনে ফিরে ফিরে তাকালাম, এই হলো আমার জয়িতা আপুকে দেখা। মনের মধ্যে রেখেছিলাম যে হ্যাঁ, চেহারাটা এরকম। আর রিসেন্টলি আমাদের সঞ্জিদা আপু মারা যাওয়ার পরে এই যে তিশা আপুর যে লেখাগুলি আমি এত মনোযোগ দিয়ে পড়তাম, আর আমার চোখ দিয়ে এত পানি আসতাম, বুঝতাম না কেন,
কি যে একটা হৃদয়ের টান, আমি তোমাকে দেখে মানে করছি, আমার খুব ভালো লাগছে যে তোমাকে আমি দেখতে পাচ্ছি। আমার জানা ছিল না যে তুমি অপলা আপার মেয়ে। ওনার দুঃখের কাহিনীটাও আমার জানা ছিল, কিন্তু তুমি তার মেয়ে এটা আমার জানা ছিল না। আমার জিনিসগুলো খুব মানে আন্দোলিত করছে আমাকে, আর তোমাদের গল্পগুলো আমার খুব ভালো লাগছে। আজকে তোমাদের গল্পই শুনি। অনেক ধন্যবাদ। হতাশা, ওই তোমরা যেভাবে আসলে হতাশা থেকে বেরিয়ে আসো, আমিও তাই করি। আমার হতাশাগুলিকে আমি আসলে জয় করি কাজ দিয়ে, ব্যস্ততা দিয়ে। বাহ বাহ, সুন্দর রুমি আপু। এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক ফিল করলেন ছায়ানটের মাধ্যমেই, আসলে মনের এই কানেকশনটা তৈরি হয়েছে, এবং ছায়ানটে আসলে এত গল্প আছে, এই জায়গাটাই বেশ অন্যরকম একটা জায়গা। আপু অনেক ধন্যবাদ রুমি আপু। হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপু, একটু আজকের বিষয়ে আপুর কাছে কিছু শুনি। হাসিনা আপু, হাসিনা আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। জি বলো। এই যে আজকে আমরা কখনো হতাশ হই না এই বিষয় নিয়ে কথা বলছি, এবং দুজন বেশ গুণী গায়িকাকে সাথে নিয়ে বসেছি। আপনার জায়গা থেকে কিছু বলুন। হতাশা তো আপু থাকবেই, জীবন চলার পথে হতাশা থাকবেই, কিন্তু এই হতাশার মধ্যেও যদি সাহস করে তারপরে হচ্ছে নিজের মনে আনন্দ নিয়ে ওই হতাশাগুলোকে পিছনে ফেলে এগিয়ে যাই, আমরা চেষ্টা করলেই আমরা পারবো। কারণ এর মধ্যে দেখবা যে আশেপাশে এমন কিছু মানুষ থাকে, তোমার যতটুকু না হতাশা তার চেয়ে বেশি ওরা আবার হায় আফসোস, হায় আল্লাহ এই হইলো, কি করে হইলো, কিভাবে উঠবে এখান থেকে, এরকম মানুষগুলোর সাথে না মিশলে তুমি হতাশা থেকে আরো দ্রুত গতিতে উঠে যেতে পারবে। তো হতাশার যে বিষয়টা, এটা কিন্তু মানুষকে আসলে কুড়ে কুড়ে খায়। আরেকটা বিষয় হচ্ছে, এই হতাশা কিন্তু অল্প সময়ই চলে আসে, দেখা যাচ্ছে অল্প একটু সময়, কিন্তু এটা থেকে উঠতে কিন্তু অনেক সময় লাগে। সেজন্য আসলে এটা থেকে দূরে থাকাই ভালো। আসলে আমরা জানবো যে এটা কোনো একটা কারণে টেনে নিয়ে উঠে আমাদের ওই হতাশাটা বাদ দিয়ে সামনে এগোতে হবে। অনেক ধন্যবাদ হাসিনা আপু, অনেক ধন্যবাদ, সুন্দর কিছু কথা বললেন। রেবেকা আপুর কাছে আসতে চাই। আমি শিওর যে এই আপস অ্যান্ড ডাউনসের যে একটা জার্নি, এটা আসলে সবারই থাকে। হতাশার জায়গাটা যে আসেনি এই কথাটা কেউই বলতে পারবে না। তা আপুর জায়গা থেকে আসলে উতরে আসার শর্টকাট কোনো ওয়ে আছে নাকি ইটস আ লং প্রসেস? ধন্যবাদ অহনা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হতাশা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এবং এটা জীবনের একটা পার্ট, কিন্তু হতাশাটাকে ধরে সামনের দিকে না গিয়ে, হতাশা কেমন একটা, যেমন নিজে থেকে কিছু তৈরি করা হতাশা, যেমন আমি মনে করে নিই যদি আমি এই কাজটা করতে পারবো না, তবে সেটা হতাশায় চলে যাবে। তো চেষ্টা করতে হবে আর নিজেকে ভাবতে হবে যে আমি অন্যের দিকে দেখে যে আমি অন্যের চেয়ে অনেক ভালো আছি, সেই জায়গায় থেকে চিন্তা করে আমি হতাশাকে দূর করে। অনেকেই কিন্তু আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থানে থাকে, হতাশায় থাকে। যারা হতাশায় ভুগে তারা কিন্তু নিজেকে তৈরি করতে পারে না, সংগ্রামের পথে নিয়ে যেতে পারে না। আমরা যারা হতাশার জিনিসটা হচ্ছে কি নিজের তৈরি করা কিছুটা, আমি বলবো, আমি মনে করি। কারণ হতাশা কখন মানুষ হয়, যখন মানুষের মনের জোরটা কমে যায়। তবে মনের জোরটাকে সবসময় ধরে রাখতে হবে। আমাদের মেয়েদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, এটা যদি ধরে রাখতে পারি হতাশা আমাদের কাছে ঠেকতে পারবে না। সংগ্রাম করে সামনে এগিয়ে যাব, জীবন সুন্দর হবে। ধন্যবাদ, সবাই বলবে। চমৎকার, অনেক ধন্যবাদ রেবেকা আপু। যদি স্টুডিওতে একটু ফেরত আসি, জয়িতা আপুর কাছে জানতে চাই যে বন্ধুদের সাথে আমি জানি যে খুব চমৎকার একটা সময় আপনি কাটাতে ভীষণ পছন্দ করেন, বন্ধুসুলভ একটা মানুষ, এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আসলে কিভাবে হেল্প করে যে কোনো জায়গা থেকে, মানে খারাপ একটা সময় থেকে উঠে আসতে আপনাকে? সেটা তো অবশ্যই একটা বড় ভূমিকা রাখে। আর আমার যেহেতু বন্ধুরাই সব এন্ড অফ দ্য ডে, তা আমার জন্য আমি আমার খুবই সৌভাগ্য যে আমি আসলে এমন কিছু মানুষ পেয়েছি আমার জীবনে যে যাদের কাছে আসলে আমি তাই দেখাতে পারি, সেখানে আমার কোনো রাগ ঢাকের কোনো বিষয় নাই। এটা একটা বিষয় যে হ্যাঁ, ওই যে বলতে, মানে যেটা মনে হচ্ছে ওটা বলে ফেলতে পারলাম। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আমি যেটা বললাম না যে ওই পেইন্টের মধ্য দিয়ে যাওয়ার একটা বিষয় আছে, মানে ওই অ্যাভয়েড না করে আমি এটাও দেখেছি যে বলে ফেলতে পারলে যে আমি পুষে রাখছি, কষ্ট পাচ্ছি, একা একা কাঁদছি, ঘর থেকে বেরোচ্ছি না, সেটার চাইতে আসলে যদি কোথাও গিয়ে আসলে সেটা ভেন্ট আউট করে ফেলা যায়, সেটার একটা বোধহয় সুবিধা আছে।
সেই ক্ষেত্রে বন্ধুরা তো অবশ্যই হেল্প করে। হ্যাঁ, আমি দেখি যে খুব চমৎকার চমৎকার গানের আড্ডা বসে এবং আপনার বন্ধুরা মিলে বেশ সবাই মিলে একসাথে গান গাইছেন, নাচছেন। এটা খুব ভালো। হ্যাঁ, এটা আমার বেশ কপাল ভালো আমার। হ্যাঁ, এটা খুব সুন্দর। আমারও দেখে দেখে খুব চোখে আনন্দ লাগে যে কিছু সোশ্যাল মিডিয়া অবশ্য অনেকে মনে করেন যে সবকিছু দেখানোর কেমন অপ্রয়োজনীয় জিনিস আছে, কিন্তু এই যে এই ধাঁচের কিছু আড্ডা কিংবা যেমন চেলোর স্টোরিটা যেমন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আছে, তো এই জিনিসগুলো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার এসেন্সি। এগুলো আমার আসলে দেখতে বা আমার বন্ধু কোথায় গান গাইছে এটা দেখতে আমার বেশ আনন্দ হয়। তিশা আপুর আসলে কি ধরনের বন্ধু আশেপাশে থাকা, মানে যদি মনে হয় যে না এটা আমার ফ্রেন্ড সার্কেল, তাদের মধ্যে কোন বিষয়টা কমন? যে কিছু নেই, কিছু কমন জিনিস ভালো লাগলে হলো। এবং আমি যদি সিনে না থাকি ওরা একজন আরেকজনের বন্ধুও না, মানে ওরা আমার সাথে একই সাথে একই রুমে আমরা থাকি যদি আমি থাকি, আমি যদি না থাকি ওরা একজন আরেকজনকে। এটা আমার ক্ষেত্রে হয়েছে অনেক, মানে এটা শুনলে মানুষ ভাববে যে নিজের খুব প্রশংসা করছি, মানে আমাকে কেন্দ্র করে অনেক বন্ধু হয়, মানে দেখা যায় আমি হচ্ছে অনেকের সাথে কানেক্ট করে দিয়েছি, সেন্টার অফ অ্যাটেনশন একদম ওরকম ব্যাপার মানে অনেক ঘটেছে। তাহলে এই গল্প আড্ডা আরেকটু চলবে, কিন্তু একটা বিরতির পরে এসে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। বন্ধু থাকলে নাকি জীবনে একেবারেই হতাশা থাকে না, এবং সেখান থেকে আমরা দেখেছি লেডিস ক্লাবে হতাশা কখনো টিকতেই পারে না। সেক্ষেত্রে আজকে আমরা হতাশা নিয়ে গল্প করছি, কিন্তু একবারও আমাদের মন ভার হয়ে যায়নি, বারবারই আমরা হেসে ফেলছি, গল্প করছি। এবং আপনাদের সবাইকে বলেছিলাম যে শুরু থেকে আড্ডা দিতে আসার জন্য। কিছু কিছু বন্ধু জুমে যুক্ত হয়েছেন, শেষ দিকে এসে 2-3 জন আছেন যারা তাদের সাথে ছোট ছোট করে 1-2 লাইন করে কথা বলবার একটা চেষ্টা অবশ্যই থাকবে। সোনিয়া আপুর কাছে আসতে চাই। সোনিয়া আপু, একটু জানতে চাই যে এই হতাশা কাটিয়ে ওঠার বিষয়টা, এবং মাঝে মাঝে এই হতাশা ভর যে করে না তা তো না, তো সেই ক্ষেত্রে একটু আমি জানতে চাই যে কি ভাবে কাটিয়ে ওঠেন। শুভ সন্ধ্যা সবাইকে। হতাশা হলো এমন একটা জিনিস মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তবে হতাশাকে সঙ্গী করে এগিয়ে যাওয়া যাবে না, হতাশাকে হতাশা মনে করে ছুঁড়ে ফেলতে হবে। বাট আমাকে হতাশা এত বেশি গ্রাস করতে পারে না, আমি হতাশাকে কিছুই মনে করি না। হতাশা তো হবেই, নানান কারণে প্যানিক হব, কষ্ট পাবো, দুঃখ পাবো, আবার সেটাকে সেটাকে ধরে রেখে সামনে এগিয়ে যাব, এরকম তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার নিয়ে আমি আসলে থাকি না। আমি ওই বেশি হতাশা হয়ে গেলে ঘুমায় যাই, ঘুম থেকে উঠি, চা খাই, হতাশা চলে যায়। এটা হলো আমার ডিফেন্স মেকানিজম। আমারও এটাই। আমি শুনেছি যে নারী জীবনে হলো দুটো শত্রু আছে, মানে মেয়েরা হলো যদি ঘুমায় এবং মেয়েরা একটা জাস্ট ফ্রেশ শাওয়ার নেয়, উই ক্যান গেট ওভার এনিথিং। সো আমারও মাঝে মাঝে এটাই মনে হয়েছে যে মাথার উপর ঠান্ডা পানি পড়লে আমি ঠিক হয়ে যাই। এদিকে নাহিদা নেলি আপু আছেন, নাহিদা নেলি আপুর কাছে একটু আসতে চাই, তার কাছে এসে শুনি আজকের বিষয়। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে হতাশা আমাদের সব মানুষের জীবনেই আসে, কিছু না কিছু হতাশা সবার জীবনেই থাকে, তবে সেটা পাশ কাটিয়ে আমাদের চলতে হবে। এই হতাশা থাকবে, ওটাকে আমাদের এড়িয়ে আমাদের মতো আমাদের চলতে হবে, আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে, এটাই বোধহয় হতাশা কাটিয়ে ওঠার। বাহ, চমৎকার। বাহ, এদিকে হোসনায়রা আপু কি আনমিউট আছেন? হোসনায়রা আপুর কাছে আসি, একটু ছোট্ট করে যদি শুনি আজকের বিষয়ে কিছু। ধন্যবাদ আপু। হতাশা আসে সবার জীবনে কম বেশি, কিন্তু হতাশাটা নিয়ে থাকাটাই আসলে ভুল। তবে হ্যাঁ, আমার হতাশা আসলে আমি কি করি, আমি 2টা কাজ করি। একটা হলো আপনার লেখি, আরেকটা হলো নফল নামাজ পড়ি, কোরআন শরীফ নিয়ে পড়তে বসি। যেটাতে আমি পাই যে আমি হতাশাটা আমার দূর হবে, আমি ওইটাই করি। বাহ, সুন্দর আপু, খুবই সুন্দর। খুবই আমার যেটা লেখার অভ্যাস আছে, আমি লিখে উঠলে আমার ভালো লাগে। আপনার লেখা অত্যন্ত চমৎকার, এবং আপনি যখন লেখেন বেশ সুন্দর সুন্দর কিছু লেখাও আমাদের চোখের সামনে আসে। আপনি এর পরের দিন, আগামীকাল যেহেতু আমি আসবো, একটু আগে আসবেন, আগামীকাল আপনার কাছ থেকে একটা কবিতা শুনবো অবশ্যই। মমি আপুর কাছে আসতে চাই। মমি আপু, আপনার কাছে এসে আজকের বিষয় কিছু শুনে। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। হতাশ হইও না, একদম ঠিক কথা আপু। আমি তো কোনো বিষয় হতাশ হই না, কারণ আমার মানসিক শক্তি খুব প্রখর। জীবন চলবে, জীবনে নানান ধরনের সমস্যা আসবে, সেগুলো কাটিয়ে রাখার জন্য আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষেরই মানসিক শক্তি দরকার, এবং সেভাবেই
চলার চেষ্টা করি সব সময় আপু। বাহ, ধন্যবাদ আপু। এই যে জুমে আসলে কেমন যেন একটা পজিটিভিটি দিয়ে মনটা ভরে যায়, তাই না? সুন্দর করে বললো। এবং আমাদের জুমের বন্ধুরাও বেশ চমৎকার। সবাইকে ধন্যবাদ। এদিকে যদি স্টুডিওতে একটু শেষের দিকে আসি, যেহেতু তার কাছে গান শুনবো, তিশাপুর কাছে আগে এসে শুনতে চাই যে জীবনে না পাওয়া কিছু আছে যেটা এখনো মনে হয় যে না সামনের দিনে অ্যাচিভ করতে হবে, বা এটা আমার টু ডু লিস্টে বা বাকেট লিস্টে জমা হয়ে আছে। কত কিছু, কত দেশ দেখিনি, কত নতুন জিনিস করিনি, কত ধরনের নাচ নাচিনি, কত গান গাইনি, মানে এটা বলে শেষ করা যাবে না। কিন্তু সেটার জন্য যে কোনো রিগ্রেট আছে সেরকম না, মানে অলরেডি যা যা করেছি সেটা নিয়ে খুবই একটা ফুলফিলড ফিলিং হয়। যেগুলো করতে পারিনি ওগুলো যদি নাও করতে পারি মানে ওটা নিয়ে রিগ্রেট থাকবে না, কিন্তু অনেক কিছু করতে চাই জীবনে। বাহ, এদিকে আমরা দেখিও বেশ অ্যাডভেঞ্চারাস একটা জীবন, মানে যখন যা করতে ইচ্ছে করে সেটা করে ফেলা, এটা অদ্ভুত একটা ফ্রিডম। সেই ফ্রিডমটার আসলে কি মনে হয় যে হাউ আর ইউ সেলিব্রেটিং দ্যাট ফ্রিডম? জানি না, মানে আমার মানে এটা যে একটা সেলিব্রেট করার মতো বিষয় এটা কখনো মনে হয়নি, মানে এটা তো গ্রান্টেড, এটা তো হওয়ারই কথা এরকম লাগে। কিন্তু হঠাৎ হঠাৎ বাংলাদেশের নানা কিছুর মধ্যে রিয়েলাইজেশনটা হয় যে ও মাই গড, তাহলে ফ্রিডমটা বোধহয় আসলে এত গ্রান্টেড নেওয়ার কিছু নাই, নিজের মতো করেই ছিনিয়ে নিয়ে নিজের জন্য একটা তৈরি করে নিতে হয় ফ্রিডমের একটা পরিবেশ। কিন্তু সবার থাকা উচিত এটা আর কি, এটার জন্য স্ট্রাগল করা উচিত না। জয়িতা আপুর ভাবনা শুনি এই বিষয়টা নিয়ে, এই যে মুক্তমনা স্বাধীন চেতার বিষয়টা। ও আচ্ছা, স্বাধীন চেতার বিষয় হচ্ছে মানে আমি আসলে যে ওর যেমন বললো না যে ওর মানে অনেক রকম অ্যাডভেঞ্চারাস জিনিসপত্রের প্রতি আগ্রহ আছে, এটা ওটা করার মতো। আমার আসলে ওরকম কোনো প্ল্যান নাই। আমার আসলে সবকিছু মনে হয় যে যখন যেটা আসলে সামনে থাকবে সেটাই ভালো করে উদযাপন করতে পারাটাই আমার কাছে এনাফ লাগে। আমি কখনো খুব বড় করে কিছু মানে বড় করে আমি বলছি যে আচ্ছা না, যে অনেক হাইলি অ্যাম্বিশাস যে আমি এইটা করব সেটা করব, আমার সেটা কখনোই মনে হয় না। আমি খুব ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করি, সেটা বন্ধুর সাথে আড্ডা মেরে হোক, একটা ভালো খাবার রান্না করে হোক, সেটা বৃষ্টি দেখে হোক, যে কোনো কিছুই হতে পারে সেটা। সো আমার কাছে এটাই আমার স্বাধীনতা, যে আমি যেটা করছি সেটা করে আমি আনন্দ পাচ্ছি কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে না করা কোনো কাজ, যে মানুষের একটা বাকেট লিস্ট থাকে, সেটা নিয়ে আমার খুব জানার আগ্রহ, যে বাকেট লিস্টে অনেক অনেক কিছু থাকে, এরকম একটা দুটো মেনশন করার যেটা বললো আমার একদমই ওরকম, যে মানে গানটা আরো 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 অনেক গান, মানে যতদিন বেঁচে আছে অনেকগুলো গান করতে চাই, নতুন গান করতে চাই, আরো আবৃত্তি করতে চাই। এখন কি ধাঁচের আবৃত্তিগুলো করছেন এবং প্রিয় কবি নিয়ে শুনি? মূলত আমি যে শোটা করেছি লাস্ট, সেটা একদমই প্রেম বিরহ, সেটার সাথে রবীন্দ্রনাথের প্রেম এবং বিরহের গান মিলিয়ে একটা স্ক্রিপ্ট করে সেটা করেছি। সামনে আরেকটা বৃষ্টি নিয়ে একটা কিছু করার প্ল্যান আছে, সেটা হয়তো জুলাই আগস্টের দিকে করব, তো ওরকম আর কি। বাহ, তো সামনে একটা লাভ সং আসছে, সেই লাভ সংটা নিয়ে যদি শুনি, কটা লাভ সং আনার ইচ্ছে, নাকি একটা আসবে, কি ধরনের প্ল্যানিং, অ্যালবাম করার কিনা? অ্যালবাম করছি না, ইনফ্যাক্ট অ্যালবাম করব কিনা সেটা নিয়েও কনফিউজড, হয়তো কোনো একদিন করব, কিন্তু এখন আসলে যেই যুগ, এখন সিঙ্গেলের যুগ। হ্যাঁ, মানে আমরা ওই অ্যালবামের জন্য 5 বছর 2 বছর 10 বছর অপেক্ষা করে একটা অ্যালবাম বের করার চেয়ে একটা গান হবে স্পটিফাইতে ছেড়ে দেবো, ইটস আউট দেয়ার অলরেডি, মানুষ শোনা শুরু করবে। কিন্তু আমি যেন মিস করি অ্যালবাম করাটা, আমিও মিস করি, কিন্তু অ্যালবাম করার যে প্রসেস, মানে এই যে লম্বা সময় ধরে গান বাছাই করছি, প্র্যাকটিস করছি, এই জিনিসটা আমি ভীষণ মিস করি। আমি একটা অ্যালবাম করবো এবার, অফকোর্স ওটা তো করবি, কিন্তু না শুনে না শুনুক, আমি আমার জন্য করবো। আমি লাস্ট করেছি সেই 10 বছর আগে। হ্যাঁ, কিন্তু মানে আমার কাছে মনে হয় যে এখন যেই সময়টা আসলে এক একটা গান করে ছেড়ে দিতে পারলে ভালো, মানুষ শুনতে থাকলো অলরেডি, মানে ব্লক হয়ে বসে থাকলো না, এতগুলো গান আমি হাতে নিয়ে বসে আছি, ওটা হবে না আর কি। এবং রিলিজড হওয়া অ্যালবামের ক্ষেত্রে দেখা যায় ওই একটা খুব হিট ফেভারিট গান থাকে, যেটা মানুষ শুনতে থাকে, বাকি গানগুলো অনেক সময় ঢাকা পড়ে যায় ওই একটা হিট গানের জন্য। আসলে আমরা যে জেনারেশন, মানে আমরা তো আসলে একটু মানে এখন মনে হয় অ্যালবাম কিনে শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টিপল নিজেদেরকে বুড়োই মনে হয়, মানে আমরা তো অ্যালবামের যুগের মানুষ। না, আমি নিজেও আসলে পুরো অ্যালবামের গান সব শুনে ফেলতে হবে এরকমই, এবং অ্যালবাম কেনার একটা ইচ্ছে, সিডি ঘরে জমানোর একটা আমি সিডি জানতাম যে সিডি এনে বাড়িতে রাখা, এবং ওই যে সবগুলো গান শুনতে পারার একটা ইচ্ছে, এবং কটা সিঙ্গার কি আসলো সব জমা থাকবে, আমার কাছে একটা বড় কালেকশন থাকবে। তো একেবারে শেষের দিকে যেহেতু চলে এসেছি, দুজনকেই শুধু ধন্যবাদ জানাতে চাই, এক গাদা ভালোবাসা দিতে চাই, বারবার আসুন সেটাও বলতে চাই। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো, ওরও খুব ভালো লেগেছে, আমি শিওর। হ্যাঁ, আমি একটু লজ্জা পাই তো, বলতে পারি না, অনেক বলেছে, আমি অবাক।
না, সে আগের দিনের থেকে আজকে ভালো বেশি কথা আমার আছে যে সাথে সাপোর্ট সিস্টেম। একদমই। তো শেষের দিকে তিশা আপু একটু গলা মিলালে তো বেশ ভালোই হবে, তবে একটা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। ইউ হ্যাভ নো আইডিয়া। ওকে, তাহলে আমি তো বিদায় চেয়ে নিয়ে আসি, একটা গান শুনতে শুনতে বিদায় নেব। সবাই অবশ্যই জীবনে যেমন সময় আসুক না কেন হতাশা কাটিয়ে সামনের দিকে এগোতে পারবেন, তেমন আশেপাশে বন্ধু সুলভ একটা পরিবেশই নিজের জন্য তৈরি করে নিতে পারবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। একটা গান শুনতে শুনতে মন ভালো করতে করতে বাড়ি যাই। আমার একদমই প্রিপারেশন ছিল না, আমার জাস্ট যেটা মাথায় আসছে আমি গেয়ে দিচ্ছি। আচ্ছা। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার লাজ ভয় আমার মান অপমান সুখ দুঃখ ভাবনা, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না, মাঝে রয়েছে আবরণ কত শত কত মত, মাঝে রয়েছে আবরণ কত শত কত মত, তাই কেঁদে ফিরে তাই তোমারে না পাই, মনে থেকে যায় তাই মনের বেদনা, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না, যাহা রেখেছি তাহে কি